বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত ক্লাসগুলোতে জাভাস্ক্রিপ্টে কিছু কিছু জিনিস শিখছিলাম। আমরা আমরা লুপে ছিলাম লাস্টে। তো লুপ কেন দেয় এটা কিন্তু আমরা বলছি। লুপ দিতে হয় কেন? কারণ একটা কাজকে রিপিটেডলি করতে হয়, মানে অনেকবার করতে হবে। ওই সময় আমরা করি কি, বেশিবার না লিখে আমরা একটা লজিক দিয়ে দিই যে তুমি এতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবা, এই ঘুরতে ঘুরতে এই কাজগুলো করবা। আচ্ছা, এটা তো নর্মাল লুপের ক্ষেত্রে আমরা দিতে পারি ফর লুপ, আর দিতে পারি হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো দিতে পারি। কিন্তু ওই কিছু কিছু জিনিসের মধ্যে দিয়েও কিন্তু লুপ করতে হয়, যেমন অ্যারের মধ্যে দিয়ে লুপ করতে হয়, অবজেক্টের মধ্যে দিয়ে লুপ করতে হয়। কারণ আমরা জানি অ্যারের মধ্যে কিন্তু অনেকগুলো এলিমেন্ট কমা কমা দিয়ে থাকে। তার মানে আমাদের এইটা লাগতেই পারে যে আমাদের এই প্রত্যেকের ডাটা নিয়ে কোনো একটা কাজ করতে হবে, তাই না? এই কাজের ধরন অনুযায়ী লুপের আবার ভেরিয়েশন আছে, আমরা কিন্তু গত ক্লাসে দেখছি। আচ্ছা, আবার দেখবো, সমস্যা নাই। মানে আমরা একটু স্লোই যাব, কেন হচ্ছে আমাদের আমরা যদি নতুন একটা কিছু আগাই আবার পুরানটা ভুলে যাই, এটাই আমাদের মানে বর্তমান অবস্থা আর কি, যেহেতু আমরা একেবারে নতুন। যারা অনেকবার মানে এই কোর্স গুলো করছে তারা হয়তো বা এখন একটু ধরতে পারতেছে, কিন্তু একেবারে নতুনদের জন্য কিন্তু সমস্যা। আচ্ছা, এই যে আমরা অনেকগুলা কি দেখছিলাম, এটাই তো আমাদের লাস্ট কোড নাকি স্ক্রিপ্ট? এই যে আমি ভাই ডমিনিকেশন ছাড়া কিছুই বুঝি না, গ্রুপ কিছু। কোডটা বুঝে নাই রিফাত? ওই ডমিনিকেশন আছে না, চেঞ্জ চেঞ্জ করা ডকুমেন্ট রাইট, এর বাদে যে লুপ আচ্ছা ফর। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তোমার কথা বলি, এরপরে আমরা যেটা মানে শিখাইছি ওটা আসলে শেখার মতো কিছুই না। দেখো তোমার, তুমি ডম ম্যানিপুলেশন ছাড়া কিছুই বুঝো নাই, তার মানে তুমি কি লেট ওয়াই ইকুয়াল টু 10 এটা বুঝো নাই? আমার বলো, এই লাইন এডি দ্বারা কি বুঝছি, বুঝাইছো? এর কাজ এডি বুঝি না আর কি, কি কাজে ব্যবহার করব। অবশ্যই বুঝবে, আমি বলি, আমি তোমার ধাপে ধাপে নিয়ে যাই, দেখ তুমি বুঝো কিনা। লেট ওয়াই ইকুয়াল টু 10 দ্বারা কি বুঝে আমার এক কথায় বলো। মানে ধরি যে ওয়াই ইকুয়াল টু 10। হ্যাঁ, ধরি ওয়াই ইকুয়াল টু 10, তাহলে ওয়াই এর মান এখন কি হয়ে গেছে? 10। 10 হয়ে গেছে। তার মানে আমরা কোন একটা জায়গায় যদি ওয়াই কে ইউজ করি, তাহলে ওটার রেজাল্ট কি আসবে? 10 আসবে না? 10। আচ্ছা, আচ্ছা, এটা তো বুঝছো নাকি? জি। আচ্ছা, এখন আমারে বলো যে এই ফার্স্ট কোটেশন যে দিছে এটা কেন দিছি বলো। নাম স্ট্রিং তাই। এই যে মানে এখন বুঝছো, আমি বলি, আমরা প্রথম দিকে কি হয় জানো, আমরা যে কি বুঝছি এটাই বুঝি নাই। বুঝো নাই? তুমি কিন্তু সবই বুঝছো, যে আমি যখন বলতে থাকবো দেখবে সব অ্যান্সার দিতেছে, কিন্তু তোমার কাছে মনে হবে আমি হায়রে মানে কিছুই বুঝিনি। আসলে বুঝছো ঠিকই, কিন্তু এই পেঁয়াজ গুলো আস্তে আস্তে ছুটে যাবে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব ছুটে যাবে। এখন ওগুলো নতুন অবস্থায় একটু ভয় লাগে, এই আর কি। ওই যে আরে কি যে করলাম আর কি যে হবে, এই হলো। আচ্ছা দেখো, আর এক কয়টা দেখি, দেখি টেস্ট করি যে দেখি কি বুঝছো। 10 কেন দিলাম? শুধু 10 দিছি। 10 নিচে মানে নাম্বার, নাম্বারের জন্য আর আচ্ছা ইয়ার। নাম্বার 2 কেন দিলাম? এটা একটা ডাটা টাইপ, হ্যাঁ, সত্য না মিথ্যা বুলিয়ান। সত্য না মিথ্যা? এখন বলো, ধরো কোন একটা জিনিস এক্স ইকুয়াল টু 10, ঠিক আছে ধরো। তাহলে আমি জি। যদি এখন কনসোল ডট লগ এক্স দিই, তাহলে রেজাল্টটা কোথায় দেখা যাবে এটা বলো। কনসোল ডট লগ, তাহলে ওই যে ইয়া আপনার ইন্সপেক্টের ব্রাউজার ভিতর। ইন্সপেক্ট করে হ্যাঁ, ইন্সপেক্টের ভিতর তারপরে ইয়াতে কনসোলের আর মধ্যে কি, দেখা যাবে, তাই না? কনসোলে। আচ্ছা, তাহলে মান কি আসবে, অ্যান্সার কি আসবে? 10। 10, এই তো বুঝতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করো, কখনো যদি কোনো একটা জিনিসের মান না থাকে, ধরো আমি এমন একটা জিনিস দিলাম, ধরো এক্স ইকুয়াল টু 10 আর ওয়াই ইকুয়াল টু কি, স্ট্রিং 10, খেয়াল করছো? জি। যদি আমি কখনো এরকম রেজাল্ট চাই, যে এরকম রেজাল্ট, খেয়াল করো, এক্স লেস দেন বা নট ইকুয়াল টু, এটা হলো নট, নট ইকুয়াল টু আমি দেখাই নেই, লেস দেন ওয়াই। আচ্ছা, ধরো এরকম রেজাল্ট চাই। দেখো এখানে এক্স এর মান কত আসবে বলো? 10। 10। সবসময় মনে রাখবা যে এখানে এই মানটা নিয়ে আসবে প্রোগ্রাম নিজের থেকে। এক্স এর মান কি নিয়ে আসবে? 10। 10। আর এনে কি নিয়ে আসবে, ওয়াই কি নিয়ে আসবে? স্ট্রিং মানে 10। স্ট্রিং 10। এখন দেখো স্ট্রিং এর সাথে কি নাম্বারের তুলনা করা যায়? না। যায় না। তার মানে এইটা যাই লিখে এটা কি আসবে, অবশ্যই ফলস। কি আসবে? ফলস। তার মানে যখন কোনো স্টেটমেন্ট আসে, মানে কোনো কিছু উত্তর নাই কিন্তু স্টেটমেন্ট, তখন প্রোগ্রাম দেখার চেষ্টা করে যে এটা সত্য নাকি মিথ্যা। বুঝতে পারছো? জি। তাহলে এখন এই সত্য মিথ্যা লেখার জন্য প্রোগ্রাম আবার কি করছে, একটা ডাটা টাইপ বানাইছে। কি ডাটা টাইপ? বুলিয়ান। বুলিয়ান। বুঝতে পারছো? এই ট্রু ফলস এই জন্যই লাগে। মানে ট্রু ফলস কখন লাগে, যখন তুমি একটা লাইন লিখছো কিন্তু লাইনের কোনো আগামাথা নাই, তখন প্রোগ্রাম দেখার চেষ্টা করে যে ওই লাইনটা সত্য নাকি মিথ্যা। বুঝতে পারছো? জি। আচ্ছা, ধরো কোনো কারণে এক্স, ধরো এইখানে ধরো রিফাত নামে কোনো ভেরিয়েবল আছে এখানে,
নাই, তাই না? না, না, এখন এই রিফাতের মান কি আসবে বলো? কিছুই রিফাত তো নাল, নাই, তাহলে আনডিফাইন্ড কি আসবে? আনডিফাইন্ড। মানে রিফাতকে কখনো কোনো কোনো নামে ডাকাই হয়নি, এই যে লেট দিয়ে ধরাই হয়নি, তাই না? আচ্ছা, ধরো সি এর মান দেখছো, জি, সি এর মান ফাঁকা, এখন সি এর মান কি আসবে বলো? নাল কি আসবে? নাল, সি কিন্তু আছে, বাস্তবে কিন্তু কি আছে না, জি, কিন্তু এর মান নাই। আর এই আগের যেটা ছিল রিফাত তো পুরো নাই, কোথাও নাই, মানে এখানে কোনো অস্তিত্বই নেই, সেটা আনডিফাইন। আর যেটা আছে কিন্তু মান নাই, সেটা কি হবে? নাল। নাল। আচ্ছা এখন দেখো, এখন ধরো কোনো কারণে এরকম করলাম, তুমি জানো যে কোনো কিছুর সাথে, কোন সংখ্যার সাথে শূন্য দিয়ে ভাগ দিলে কি হয়? শূন্য দিয়ে ভাগ দিলে ইনফিনিটি হয়, কি হয়? শূন্যই। শূন্য না, তুমি ক্যালকুলেটর এখন ভালো করে চাইবে দেখবে, এটা এখনো দেওয়া নেই মনে হয়, এই জন্য বুঝতেছে না। কোন শূন্য দিয়ে এক ভাগ দিলে শূন্য হয় অলওয়েজ, ঠিক আছে? মানে উপরে শূন্য নিচে যাই দেই ওই মান শূন্য হয়, কিন্তু কখনো যদি এরকম নিচে শূন্য থাকে তাহলে ওই মান হয়ে যায় ইনফিনিটি। বুঝতে পারছো? ক্যান নট ডিভাইড বাই জিরো। হ্যাঁ দেখো তো তোমার ক্যালকুলেটর কি আছে, দেখো তো। দিছি, ক্যান নট ডিভাইড বাই জিরো। হ্যাঁ বুঝতে পারছো, ক্যান নট ডিভাইড বাই জিরো, তার মানে এটা কি জিরো হবে? তার মানে এটা কি না, আসবে বলো তো? নট এ নাম্বার কি আসবে? নট এ নাম্বার। এখন বুঝছো? আর কোন জি, একটা মান অসীম তাহলে কি আসবে? ইনফিনিটি। আচ্ছা এদিক তো বুঝছো নাকি? এখন জি, দেখো, আমরা যে ডাটাবেজে ডাটাটা সেভ করে রাখবো, দুজনেই বলতেছি, ডাটাবেজে সেভ করে রাখার সময় আমরা আমাদের অনেক ডাটা রাখা লাগতে পারে না? হ্যাঁ। জি, আচ্ছা আমরা কি তাহলে এরকম এই এই যে এখন এতক্ষণ পর্যন্ত যে শিখলাম, এই একটা ডাটা দিয়ে কি আমরা একটা ডাটাবেজে সবার ডাটা রাখতে পারবো? না, কোনো মতেই সম্ভব না। কারণ দেখো, তুমি যদি এমন করতে চাও যে ধরো রিফাত, রিফাত নেম ইকুয়াল টু রিফাত, আবার ধরো রিফাতের এজ ইকুয়াল টু 10, তারপর ধরো ইয়াহিয়ার নেম ইকুয়াল টু ইয়াহিয়া, ইয়াহিয়ার এজ ইকুয়াল টু ধরো 29, এই যে এইভাবে লিখলা, আর এইভাবে করে যে লেখো তাহলে কয় হাজার ভেরিয়েবল হবে চিন্তা করছো? হ্যাঁ, তাহলে এইভাবে ডাটাবেজে সেভ করলে হবে? একটা ভেরিয়েবলের মানে এরকম কয়েক হাজার ভেরিয়েবল লিখতে হবে তোমাকে নাম দিয়ে, শুধু এই প্রত্যেকের ডাটা রাখার জন্য। এই জন্য জাভাস্ক্রিপ্ট কি করছে, কমপ্লেক্স ডাটা টাইপ নিয়ে আসছে, ঠিক আছে? প্রথমটা কি অ্যারে, প্রথমটা কি অ্যারেও কিন্তু এরে, ডাটা টাইপই, বুঝতে পারছো? তার মানে ওইটাও কি ভেরিয়েবলের মধ্যেই পড়তে হয়, সবকিছু কি করতে হয় ভেরিয়েবলের মধ্যেই ঢুকাইতে হয়, বুঝতে পারছো? মানে আমি ফাংশন যে লিখি বা কোন একটা কিছু করি, সবই আসলে কি করে, জাভাস্ক্রিপ্ট একটা মেমোরি, যে লেট মানে মেমোরি, বুঝতে পারছো? জাভাস্ক্রিপ্ট একটা কি করে, সেভ করে রাখে নিজের মধ্যে মনে মনে। লেট দিয়ে যখন তুমি একটা কিছু দিলা, ধর রিফাত দিয়ে রিফাতের একটা অ্যারে বানাইলা, তখন এই এই অ্যারেটা কার মধ্যে সেভ থাকবে বলো? এই রিফাতের মধ্যে সেভ থাকবে। এটার নাম হইতে পারে, এটা নাম্বার হইতে পারে, সবকিছু হইতে পারে। আর অ্যারে লেখার সিস্টেম হচ্ছে কমা কমা দিয়ে লিখতে হয়। অ্যারে হচ্ছে অনেক ডাটার সমাহার, বুঝতে পারছো? এটা হলো নিয়ম, অ্যারে লেখার নিয়ম। এই যে এখন খেয়াল করো আমি কি বলছিলাম, যে সবসময় যেখানে প্রিমিটিভ ডাটা টাইপ হবে, আদি ডাটা এগুলো, তাই না, এই অ্যারের মধ্যে কমপ্লেক্স ডাটাও কমা কমা দিয়ে থাকতে পারে। যেমন অ্যারের মধ্যে নাম্বার যেহেতু কমা দিয়ে আছে, অ্যারের মধ্যে কিন্তু স্ট্রিংও থাকতে পারে কমার মধ্যে, এই যে স্ট্রিংও থাকতে জি, পারে। আবার অ্যারের মধ্যে অন্য আনডিফাইন্ড থাকতে পারে। আবার অ্যারের মধ্যে কি থাকতে পারে, একটা অবজেক্টও থাকতে পারে, যে অবজেক্ট জানি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে অবজেক্ট থাকতে পারে। আবার অ্যারের মধ্যে আর একটা অ্যারেও থাকতে পারে, বুঝতে পারছো? এই যে আমি এখানে যেটা দেখালাম, এই সবগুলো ঘটনাই ঘটতে পারে, বুঝতে পারছো? তার মানে একটা ডাটা টাইপের মধ্যে আবার আরেকটা ডাটা টাইপ ঢুকানো যেতে পারে, কোনো সমস্যা নেই। এটাই হলো মানে এই যে তোমার মাথায় প্যাচ লাগছে, ঠিক আছে? আর অবজেক্ট কিভাবে, অবজেক্ট লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। অবজেক্ট লেখার নিয়ম হচ্ছে কি ভ্যালু, কি ভ্যালু কমা, কি ভ্যালু কমা, বুঝতে পারছো? ওখানে শুধু কমা কমা, আর এখানে হলো কি ভ্যালু কমা, কি ভ্যালু কমা, এইভাবে লিখতে হয়। তার মানে এখানে কি দিতে হবে, নেম, কি ভ্যালু, নেম ধর রিফাত, স্ট্রিং, কারণ নাম হলো স্ট্রিং, কমা, আবার কি এজ। এটা কিন্তু অ্যারের মতোই, খেয়াল করে অ্যারেতেও কিন্তু কমা কমা ছিল, কিন্তু অ্যারেতে একটা এইভাবে এভাবে কমা কমা ছিল, যেভাবে অ্যারেতে যেভাবে ছিল, যে এভাবে ছিল, খেয়াল করছো? ধরো এটা এটা ধরো থার্ড ব্র্যাকেট, তাহলে কি এটা অ্যারে হয়ে গেল না? আচ্ছা আমি একটু ভেঙে দেখাই, দেখো এই দেখো। এই মুহূর্তে কি এটা অ্যারে না? সেভ দিই, দেখো এটা অ্যারে না? অ্যারে তো নাকি? এখন দেখো অবজেক্টের সাথে অ্যারের পার্থক্যটা কোথায়, খালি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব,
দেওয়ার পর ওখানে দুইটা ডট আকার ছিল, এখানে হবে কি ভ্যালু আকারে, এই যে নেম রিফাত, এই যে আবার কমা, এজ 20, এই যে আবার কমা, আবার ধরো অন্য কিছু, ধরো আই কালার, চোখের রং দিলে, ধরো এটা একটা কালার স্ট্রিং দিয়ে দিলে, ধরো ব্ল্যাক এর হলো 000, এই যে কালার, এই এই যে এটাই হয়ে গেল কি অবজেক্ট। আচ্ছা এইটুক তো বুঝছো নাকি? অবজেক্টের মধ্যেও সেম জিনিস, তুমি চাইলে অন্য ডাটা ঢুকে দেবে, কারণ দেখো অলরেডি আমরা ইউজ করছি, এখানে স্ট্রিং ইউজ করছি, এখানে কি ইউজ করছি, নাম্বার, দেখছো? চাইলে তাহলে বুঝতে পারতেছি আমরা কিন্তু অন্য কিছু ইউজ করতে পারবো, যেমন ধরো ধরো একটা প্রপার্টি দিলাম, রিফাতের ধরো বেবি কয় বাচ্চা আছে ধরো দিলাম, এর মধ্যে আবার একটা অ্যারে দিলাম, এটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, অনেকগুলো আছে, সেটা আবার আমি কমা কমা দিয়ে লিখবো। মানে তুমি এর ভিতরে কি আছে এটা দেওয়ার বিষয় না, তুমি আগে দেখবা যে বেবি নামে এর মধ্যে কি আছে। আচ্ছা, আর একটা এটা এই মধ্যে কি কোনো সমস্যা আছে অবজেক্টে? অবজেক্ট হচ্ছে কি ভ্যালু কমা, কি ভ্যালু কমা, কি ভ্যালু কমা, বুঝতে পারছো? অবজেক্ট তাই, ওখানে যেমন এর মধ্যে কমার মধ্যে অনেক কিছু দিতে পারতাম, এখানেও আমরা কি ওই ভ্যালুর মধ্যে আমরা অনেক কিছু দিতে পারি। ঠিক আছে, এখানে খালি সুবিধাটা কি, এখানে সুবিধাটা হচ্ছে বুঝে নাম একটা কি দিয়ে আছে, এইটাই আমাদের সুবিধা। এরেতে কিন্তু এরকম কোনো কি ছিল না, এরেতে ছিল এটা ইন্ডেক্স, এরেতে এই জিনিসটাই মনে মনে যে এভাবে ছিল 0 1 2 3, এরেতে এইভাবে ছিল মনে মনে, মানে এরেতে কোনো ইন্ডেক্স নাই, এরেতে যে এই প্রথম ডিফারটা 0, পরের 20টা হলো 1, পরেরটা হলো 2, পরেরটা 3, এইভাবে ছিল আর কি। কিন্তু অবজেক্টে কি আছে, একটা সুনির্দিষ্ট নাম আছে, এটা হলো এখানকার মধ্যে পার্থক্য। আচ্ছা, কল করার নিয়মটা কি? অ্যারে কল করতে হয় এইভাবে, ধর অ্যারের নামটা দিতে হয়, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সটা বলে দিতে হয়, যে কোন ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাও সেটা বলে দিতে হয়, তাহলে অ্যারের প্রিন্ট করার নিয়ম। আর অবজেক্ট প্রিন্ট করার নিয়ম হচ্ছে ওই নামটা, ভ্যারিয়েবলের নামটা লিখেই কোন প্রপার্টিটা চাচ্ছ সেটা ডট দিয়ে লিখতে হয়, ধরো ডট বেবি, তাহলে এইটা আসবে। বুঝতে পারছো? যেহেতু এটা আবার অ্যারে, তাহলে আবার যদি আরো ভিতরে ডাটা চাও, তাহলে আবার এটা যেহেতু অ্যারে, তাহলে আবার অ্যারে দিয়ে 0 1 2 3, ধরো 3 নাম্বার চাও, তাহলে অ্যান্সার আসবে 8। এই হলো বিষয়। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু রিভাইজ করলাম আগের পড়াগুলি। এরপরে আমরা কি করলাম দেখো, এরপরে আমরা একটা জিনিস দেখালাম, অবজেক্টের মধ্যে আবার মেথড অ্যাড করা যায়। মেথড আর কিছুই না, মেথড হলো একটা ফাংশন। মানে মোট কথা, আমরা জানি যে কোন একটা কোড এক্সিকিউট হবে না, কিন্তু আমরা ধরে রাখবো যাতে আমরা পরে কল করে এক্সিকিউট করতে পারি, তখন আমরা কি ইউজ করি, ফাংশন ইউজ করি। তো এইটা আমরা মেথডে এই কি ভ্যালু আকারেও আমরা ফাংশনটা লিখতে পারি, এটা হলো একটা সিস্টেম। এই তুমি ফাংশন দিয়ে একটা নাম দিতে না, গেট কালার, এভাবেই তো দিতা, তারপরে এই ফাংশনটা ভিতরে লিখতে। এখন হচ্ছে কি এই কিতেই এই নামটা চলে আসছে, এই জন্য আমরা আর এটা লিখবো না, যদি অবজেক্টের মধ্যে লিখি। আর অবজেক্টের মধ্যে যখন এই ফাংশনটা লিখবো তখন এটাকে বলে মেথড, মানে এটার নামটা চেঞ্জ হয়ে গেল এই আর কি। এই ফাংশনটাই অবজেক্টের মধ্যে কি হয়ে যায়, মেথড হয়ে যায়। ঠিক আছে, এখন সুবিধাটা কি দেখো, ফাংশন দিয়ে শুধু আমরা কল করতে পারতাম, ওই ফাংশনটাও আমরা অবজেক্টের মধ্যে সেভ করে রাখতে পারলাম, এটাই হলো আমাদের লাভ। ঠিক আছে, এখন আমরা দেখো কার্ড ডট এই যে এই ফাংশনটাকে, তাহলে কিন্তু আমরা এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে, এই যে এইটাই হলো সুবিধা। ঠিক আছে, এই মানে মোট কথা কোন একটা কিছু ডট দিয়া ওইটার মান পাওয়া যায়, এটা হলো বিষয় অবজেক্টে। আর অ্যারেতে হলো গিয়া থার্ড ব্র্যাকেট দিয়া ইন্ডেক্স দিলে ওটার মান পাওয়া যায়, এটা হলো বিষয়। আচ্ছা, আর একটা জিনিস আমরা শিখছিলাম, এই যে ভিতরে যে মেথডটা, সেই মেথডের মধ্যে আবার এর যে ভ্যালুগুলো এগুলো অ্যাক্সেস করা যায়, মানে অধিকার নেওয়া যায়। যেমন এই যে নেম, এই নেমটাই যদি আবার এখানে ইউজ করতে চাই, তাহলে আমরা দিস ডট নেম দিব। কেন দিস দিব আমি বলি, এই দিস বলতে বুঝায় কার ডট দিয়ে আছে সেটাই বুঝায়। যেমন এই মুহূর্তে দেখো কার ডট গেট কালার দিছি না, এন্ড গেট কালার কিন্তু কল হয়ে গেছে, এন্ড গেট কালার দেখবে তার আগে কে ডট দিয়ে আছে, কার, এই দিস হবে তাহলে সেই কার। ঠিক আছে, তাহলে এখন এই দিজের জায়গায় যদি কার বসায় দেয়, তাহলে কার ডট নেম, নাম হচ্ছে লিমন, যেখানে এই লিমনটা চলে আসবে। বুঝতে পারছো? আর দিজের মান হচ্ছে গিয়ে ওই সামনে যে ডট দিয়ে যাকে কল করা হবে
সেই মানটাই তখন দিজের মান। ঠিক আছে, এই জন্য আমরা দিজ দিয়ে লিখি বোঝার সুবিধার্থে, এই আর কি। আচ্ছা, এরপরে আমরা কি শিখছিলাম গ্রাজুয়ালি দেখি। ফাংশন শিখলাম, আউটপুট দেখানো শিখলাম। এরপর আমরা শিখছিলাম লুপ। লুপ হচ্ছে লুপ হচ্ছে কখন দিই, আমরা বলছিলাম যে একটা কাজ অনেকবার চালাবো তখন আমরা লুপ দিই। প্রথম ধাপে দেখো এইখানে আমরা কি করতেছি, এইখানে একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি। ফর লুপের ক্ষেত্রে সেমিকোলন দিয়ে 3টা স্টেটমেন্ট থাকে, একটা লাইনকে বলে এক একটা স্টেটমেন্ট, বুঝতে পারছো? তার মানে প্রথমে থাকে একটা ভেরিয়েবল, মানে কোথা দিয়ে তুমি মানটা শুরু করতে চাও। লেট i ইকুয়াল টু 1, তাহলে i সমান এই মুহূর্তে 1 হয়ে গেল। আমরা জানি লেট দিয়ে কিছু লিখলে কি হয়ে যায়, মেমোরিতে সেভ হয়ে যায়। লেট i ইকুয়াল টু 1 হয়ে গেল। এখন আমি বলে দিচ্ছি i ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত 30 এর সমান অথবা ছোট না হবে। এটা হলো কম্পারিজন অপারেটর, ঠিক আছে? এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর না। i ইকুয়াল টু 30 মানে হচ্ছে i 30 এর সমান, মানে 30 i 30 এটা বুঝা যায়, মানে i এর মান আমি 30 বলে দিলাম। কিন্তু যদি এইভাবে দেই তাহলে এটা হয়ে যায় কম্পারিজন অপারেটর, বা এইটা কম্পারিজন, ঠিক আছে? দুইটা কিন্তু দুই অপারেটর, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে i হয় 30 এর ছোট, না হয় 30 এর সমান। মোট কথা 30 অথবা 30 এর ছোট, ততক্ষণ মধ্যে ঘুরবে। আর একবার ঘোরা হয়ে গেলে আয়ের মান আমি এক এক করে বাড়াই দিব, নাহলে তো লুপটা চলবে না। তুমি দেখো যদি এইটা না দিতে তাহলে কি হতো, আজীবন আয়ের মান একই থাকতো এবং আজীবনই এই কন্ডিশনের মধ্যেই পড়তো। তার মানে কি লুপটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, অনন্ত অসীমকাল চলতে থাকবে। এটা যাতে না হয়, মানে আমাকে তো একটা সময় পরে 30 থেকে বাড়াই দিতে হবে, তাই না? তখনই না লুপটা বন্ধ হবে। এই জন্য আমরা পরে কি একবার লুপ ঘুরলেই আয়ের মান এক করে বাড়াই দিই। i প্লাস প্লাস এর অর্থ কি, i ইকুয়াল টু i প্লাস 1, বুঝতে পারছো? এটার মানে। তো এখন i প্লাস 1 করতেছি, তাহলে প্রত্যেকটা লুপ ঘুরেই প্রথমে 1 হচ্ছে, এবার 2 হচ্ছে, এবার 3 হচ্ছে, এবার 4 হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা 30 এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। যখন 31 হয়ে গেল তখনই কি আর চলবে না। তার মানে এইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে এটা কয়বার রান করবে, ঠিক আছে? এই আর কি বিষয়। হোয়াইলের ক্ষেত্রে তাই, হোয়াইলের ক্ষেত্রে এই ভ্যারিয়েবলটা বাইরে ধরতে হয় আর ফরের মধ্যে ভিতরে, এটা হলো সুবিধা হোয়াইলের। হোয়াইলে বাইরে ধরলাম, এই কন্ডিশনটা হোয়াইলের যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, এই যে এই কন্ডিশনটা। আর এই যে i প্লাস প্লাস এটা দিতে হয় ওই হোয়াইলের নিচে। এটা হলো মানে হোয়াইলের একটা অন্যরকম সিনট্যাক্স, এই আর কি, মানে একই কাজের ভিন্ন সিনট্যাক্স, বিষয়টা হলো এরকম। আচ্ছা, আশা করি এটা বুঝছো। আর ডু হোয়াইল লুপ হচ্ছে এখানে কিন্তু আগেই করবে না, আগে দেখবে যে এই কন্ডিশনটা ম্যাচ হয়েছে কিনা, হইলে গা এই প্রোগ্রামটা রান করা শুরু করবে, ঠিক আছে? কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে হবে কি, ডু আগে কি করে দিবে, প্রিন্ট করে দিবে। তোমার কন্ডিশন হোক না না হোক, ডু আগে প্রিন্ট করবেই। মানে এটা হচ্ছে মাঝে মাঝে এমন কিছু দরকার পড়ে, ধরো একবার করাই লাগবে, তারপরে বার থেকে করলে করো, না করলে না করো, তখন আমরা ডু হোয়াইল লুপ দিই। মানে একবার আগে করে ফেলো, এরপর দেখো মিলছে কিনা, না মিলে তুমি করো, নাহলে করে না, ঠিক আছে? তখন আমরা ডু হোয়াইল লুপ দিব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা শিখছিলাম কি এরপরে, এটা তো গেল নর্মাল লুপ, মানে আমি একটা নর্মাল একটা ভ্যারিয়েবল নিয়ে কেমনে না চাইতে পারি। কিন্তু ধরো অনেকগুলা যে এর মধ্যে যে অনেকগুলো স্টুডেন্ট আছে, মাঝে মাঝে তো এমন হইতে পারে, তাই না, যে তুমি সবগুলো স্টুডেন্টের নাম প্রিন্ট করে দিতে যাচ্ছ, এই যে 1 2 10 20 সবই কি করতে যাচ্ছ, প্রিন্ট করতে যাচ্ছ। তাহলে তখন তুমি কি এই যে এভাবে কল করবে, দেখো সারাদিন ধরে এভাবে করবে, দেখো স্টুডেন্টস 0, তাহলে ধরো 1 আসবে, তাই না? আচ্ছা, পরের লাইনে যাও, স্টুডেন্টস 1, তাহলে মান কত আসবে 2, কারণ 1 নম্বর ইন্ডেক্স 0 1, 1 নম্বর ইন্ডেক্সে কি আছে 2, তাহলে 2 আসবে। আর এইভাবে করে সারাদিন, ধরো অ্যারেতে যদি 10,000 এলিমেন্ট থাকে তাহলে কি 10,000 ভাবে লিখবা আউটপুট দেখানোর জন্য? তার মানে এখানেও আমাকে লুপ লাগবে। এই জন্য জাভাস্ক্রিপ্ট করছে কি, ওই প্রত্যেকটা অ্যারে, মানে যে অ্যারে অথবা অবজেক্ট, এই সবার জন্য একটা মেথড দিছে তারা লুপ করার জন্য। মানে এখানে আমাদের আর ফর লুপ হোয়াইল লুপ লিখতে হয় না। আমরা যখন যে ডট দিয়ে এইটা লিখি তখনই ও করে কি, লুপ দিয়া নিজেই ওই ডাটাটাকে কি করে দেয়, এর মধ্যে পাস করে দেয়, এই ফাংশনের মধ্যে পাস করে দেয়। ফাংশনের মধ্যে এটাকে বলে প্যারামিটার, বুঝতে পারছো? প্যারামিটার। আচ্ছা, তোমাদের অঙ্ক দিয়ে বুঝাই, কারণ তোমরা অঙ্ক ভালো বুঝো। ধরো কোন একটা কারণে এমন হয় হয় কিনা, দেখো ধরো
একটা অঙ্ক করার জন্য তোমার এক্স আর ওয়াই এর মান দরকার, ঠিক আছে? তার মানে এক্স আর ওয়াই এর মান না নিলে তুমি হিসাব করতে পারতেছো না, এরকম হয় কিনা? হয়তো নাকি? ওগুলাকে আমরা প্যারামিটার বলি। কি বলি? প্যারামিটার। মানে আমার এই দুইটা প্যারামিটারের মান লাগবেই, ঠিক আছে? তো ফাংশন যখন কল করা হয় তখন আমরা, আজকে এটা কিন্তু একটা নতুন জিনিস, এটা আগে বলিনি। দেখো, ফাংশন দিয়ে কি করি, আমরা একটা নাম দিই। ধরো আমরা একটা ফাংশনের নাম দিলাম যোগ করা, অ্যাডিশন, যোগ করবো আমরা। তাহলে ফাংশন লেখার নিয়ম কি? প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। ধরো আমরা যোগ করব, যোগ করব কি কি মান যোগ করব? দেখো, আমরা ধরো এমন তো হইতে পারে যে আমরা দুইটা সংখ্যার যোগ করব, কিন্তু ওই দুইটা সংখ্যা এখন আমার হাতে নাই, মানে তোমার হাতে এই মুহূর্তে নাই ওই দুইটা সংখ্যা। তাহলে তুমি কি করতে পারো? অবশ্যই একটা ভেরিয়েবল দিয়ে একটা সেভ করে রাখো আপাতত। এটাই তো করবা, কনসোল ডট লগ দিয়ে কি করবা, এরকম একটা যোগ করে রাখলা। ধরো আহ ধরো যোগ করলে রিফাত, এটা একটা ভ্যারিয়েবল ধরে রাখো, রিফাত যোগ ইয়া ইয়া। ধরো এটা একটা ভ্যারিয়েবল, কিন্তু এই মুহূর্তে নাম যোগ। ধরো এই দুইটা একটা নাম্বার, ধরো রিফাত এজ আর ইয়া ইয়া এজ, এই দুইটা যোগ করবা। এটা একটা ভ্যারিয়েবলের নাম ধরো। এখন দেখো, এই মানটা আমি যখন এই ফাংশনটা রান করতে চাই, তাহলে আমার কি করতে হবে বলো তো? এইটাকে কল করে দিতে হবে না? এটাই তো নিয়ম, তাই না? এখন দেখো, এটা কল করলে কি হবে? এটা কোনো লাভ হইলো কত? কারণ এটা কল করলেই তো এটা রান হচ্ছে না। কারণ রিফাত এজ আর ইয়া এজ তো আমরা এখন দেই নেই, দিছি। এই জন্য ফাংশন করছে কি, ওই তোমার কি কি মান লাগবে এটা ও দেখছে, যে তোমার কি কি মান লাগবে আমাকে বলো, সেই মানগুলা সেখানে নিতে পারে। তারপরে যে রিফাত এসটা এইখানে, আর ধরো ইয়াহিয়া এস এইখানে কমা কমা দিয়ে যতগুলা দরকার তোমার ইচ্ছা মতো, যতগুলা মান তুমি নিতে চাও সেগুলো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হয়। এগুলোকে বলে প্যারামিটার, ফাংশনের প্যারামিটার। মানে এই দুইটা মান তোমাকে ইউজ করতে হবে নিচে যেখানে। এখন দেখো, তুমি রিফাত এস একটা প্যারামিটার সেট করলা, আর ইয়াহিয়া সরি ভুল করেছি, দুইটাই রিফাত হয়ে গেল কেমনে, একটা না ইয়াহিয়া দিলাম। আচ্ছা, ইয়াহিয়া এস। ধরো ফাংশনের মধ্যে তোমার এই দুইটা মান লাগবে, যে দুইটা মান লাগবে তুমি সেই দুইটাকে এখানে প্যারামিটার আকারে দিবা কমা কমা দিয়ে। তারপরে করবা কি, এই দুইটার যোগফল এখানে বের করে দিলা। এখন খেয়াল করো, এখন যখন এই যে অ্যাডিশনের মধ্যেই তো এই প্যারামিটার গুলো আছে, তাই না? এখন দেখো, তুমি যখন কল করে দিবা তখন ওই যে প্যাটার্নে দিছো, যে সিরিয়ালে, সেই সিরিয়ালে যদি মান দিয়ে দাও তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। ধরো প্রথমটা দিছে রিফাত এস, তাহলে প্রথমটা দিলে 10, তারপরে কমা দিলা, প্রথমে ইআইএস, ইআইএস দিলে ধরো 25, 10 ওর বেশি হয়ে গেল, ধরো 18, আর ইআইএ বাই 25, এস দিয়ে দিলাম আমি নাম্বার। তাহলে দেখেন, ও এখন দেখবে কি অ্যাডিশন কল করছে, তার মানে এটা কল করে দিবে। এর মধ্যে কি প্রথম মান 18 আর পরের মান দিছে 25, তার ও করবে কি এই মানটাকে নিয়ে এটার মধ্যে বসাই দিবে। রিফাতে যাচ্ছে 18 আর ইআইএস কত, 25। তখন যখন ফাংশনটা রান করবে তখন দেখবে কি রিফাতের মান 18, ইআই এর মান 25। তার মানে অ্যান্সার হলো কত? অ্যান্সার হলো তখন হবে 42। ঠিক আছে, বুঝতে পারছেন? এই দেখেন, আর আমি যদি অ্যান্সার বের করি দেখবেন, আপনারা দেখতে পারবেন 42 আসবে। দেখেন, অ্যালার্ট দিলাম, এটা কিন্তু কল করে দিচ্ছি ফাংশনটা। দেখেন দেখেন 43, ওই যে আমি যোগেই ভুল করছি, প্রোগ্রাম তার ভুল করেনি, দেখছেন 43 চলে আসছে। তার মানে যখন আপনাকে কোন একটা মান লাগবে, ধরেন আপনি একটা ফাংশনের মধ্যে কিছু একটা লিখছেন যেটা একটা মানের উপর নির্ভরশীল, তখন ওই মানগুলাকে আপনি উপরে দিয়ে দিবেন। এগুলোকে বলে ফাংশন প্যারামিটার, ঠিক আছে, প্যারামিটার বলে। আর যখন কল করবেন তখন ওই মানটা আপনি দিয়ে দিবেন নিজেই, যে আপনার মানটা কত হবে। তাহলে এই মানটা এখান থেকে নিবে, নিয়ে এই মানটাকে এই সিরিয়াল অনুযায়ী এর মধ্যে বসাই দিবে, দিয়ে সে এই হিসাবটা করে ফেলবে। বুঝতে পারছেন? তার মানে ফাংশনের উপরে যেটা থাকে এটাকে বলে প্যারামিটার, আর নিচে কল করার সময় যে মানটা আমরা দিয়ে দেই সেগুলোকে বলে আর্গুমেন্ট। আশা করি বুঝতে পারছেন, এটা একটা নতুন জিনিস। মাঝে মাঝে এইটাই আপনারা বুঝবেন, অনেক টিউটোরিয়াল দেখলে প্যারামিটার প্যারামিটার আর্গুমেন্ট আর্গুমেন্ট বলবে, তার আপনার মাথা ঘুরে যাবে। ঠিক আছে, যে প্যারামিটার কি আর্গুমেন্ট কি। প্যারামিটার হচ্ছে এই দুইটা, মানে যেটা ফাংশনের মধ্যে দিয়ে দেওয়া হয় একটা নাম, আর যে কল করার সময় যে ভ্যালুটা দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আর্গুমেন্ট। এখানে কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন করবেন, বেশি বেশি প্রশ্ন করবেন, তাহলে দেখবেন যে বোঝার সহজ হয়ে যাবে, যে হ্যাঁ বুঝছি বা বুঝি নেই কিছু একটা বলবেন। ঠিক আছে, হ্যাঁ, এটা কি বোঝা গেছে?
আর এইগুলা কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে জিনিসটা তো প্রোগ্রামিং, বুঝেন না? আপনি তো আগে শিখছিলাম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কিন্তু ড্রাগ এন্ড ড্রপ, ওইটা আমরা দেখলে অনেক সময় বুঝে যায় যে কি করতে হবে, মানে সব লেখাই আছে, আমরা খালি টিপ দেই। কিন্তু কোডিং এ কিন্তু আর টিপ দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলো কিন্তু আপনার হাতে লিখতে হবে, বুঝতে পারছেন? এই জন্য মানে আমি করাই দেওয়ার পরে আপনারা আবার কি করবেন, বাসায় এগুলো করবেন। নাইলে আপনি যদি নিজের রেজাল্ট না পান তাহলে ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে কি হয়েছে। আপনি যখন করতে যাবেন তখন আপনার মনে এই প্রশ্নের উদয় হবে যে কেন এটা দিল, কেন এটা নাম দিল, তখন উদয় হবে। এখন হয়তো বা উদয় হচ্ছে না, মানে যখন করতে যাবেন তখন প্রশ্নগুলো আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা যখন এর এর মধ্যে লুপ দিছি, ফর ইজ দেই, ফাইন্ড দেই, ম্যাপ দেই, আর যাই দেই, সবাই কিন্তু কি করে, লুপ করে, মানে এই প্রত্যেকটা ভিতর দিয়ে একবার করে ঢোকে। এখন যেহেতু এই ফাংশনটা কে কল করতেছে, জাভাস্ক্রিপ্ট নিজে নিজেই, এখন আমরা তাহলে এই মানটা পাবো কোথায়? এই যে 1, 2, 10, 20 এই মানটা কোথায় পাবো? এই জন্য জাভাস্ক্রিপ্ট করছে কি, ওই প্রত্যেকটা লুপের মধ্যে একটা ফাংশন আমাদের দিয়ে দিচ্ছে, তুমি এই ফাংশনটার মধ্যে এই ডাটাটা পাবা। এই ফর ইচ এর মধ্যে প্রত্যেকবার ঘুরবে তখন একবার করে এই ডাটাগুলো দিয়ে দিবে আর্গুমেন্ট হিসেবে। এই জন্য এই যে ফাংশনের মধ্যে যে আইটেম প্যারামিটারটা লিখলাম না, ও করে কি এইটার মধ্যে ওই ডাটাটা ঢুকাই দেয় প্রত্যেকবার। এই যে এখানে যেমন আপনারা আর্গুমেন্ট দেখছেন, আমরা যেমন এখানে ঢুকে দিতে পারতেছি, জাভাস্ক্রিপ্ট এই কাজটা এখানে পিছন দিয়ে করে। এই যে করে কি, এই যে প্রত্যেকটা মান লুপ করার সময় এই যে 1, 2, 10, 20 এই মানগুলা কি করে কি এই আইটেমের মধ্যে ঢুকাই দেয়। তার যার কারণে আমরা কি করতে পারি, ওই আইটেমটাকে এখানে ইউজ করতে পারি। বুঝতে পারছেন? এটাই হলো বিষয়, যে কেন এই যে ফর ইচ এর মধ্যে আবার কেন ফাংশন লিখলাম, এটাই হলো এটার মূল রহস্য। মানে ও করে কি এর ভিতরে এই এই জায়গাটায় মানটা ঢুকাই দেয় প্রত্যেকবার, যার কারণে আমরা কি করতে পারি, এটা বারবার ইউজ করতে পারি। আচ্ছা, ফর ইচ বলি, ফাইন্ড বলি, ম্যাপ বলি, ফিল্টার বলি, এগুলা কোনটার কাজ কি আমরা পরে আরো দেখবো, কোনো সমস্যা নাই। এখন এত বুঝতে হবে না, খালি আপনারা বুঝে রাখেন যে এরা প্রত্যেকেই হচ্ছে কি লুপ করে, প্রত্যেকটার মধ্যে যে ঢুকে, কিন্তু মানে ব্যবহার ভিন্ন, এটা হলো বিষয়, মানে ব্যবহারটা ভিন্ন, আর কিছু না। লুপ করে কিন্তু প্রত্যেকেই, মানে আমরা এই প্রত্যেকের ডাটাই প্রত্যেকটার ভিতর দিয়ে ঢুকে। বুঝতে পারছেন? এটা হলো বোঝার বিষয়। আচ্ছা, তাহলে এখন আমরা আমরা দেখি, আহ ও আজকে আরেকটা জিনিস শিখবো আমরা, এলস ইফ স্টেটমেন্ট, মানে কন্ডিশন। ধরেন যদি সত্য হয় তাহলে কি হবে, যদি মিথ্যা হয় তাহলে কি হবে। মাঝে মাঝে কিন্তু প্রোগ্রামে এগুলো লিখতে হয়, ঠিক আছে? এটা আমরা কমেন্ট আউট করে দিই, আগে যেটা করছি, যে এটা তাহলে এটা আবার বারবার এক্সিকিউট হয়ে যাবে, এটা আমি কমেন্ট আউট। আচ্ছা, এখন দেখেন, ধরেন এটা একটা জাভাস্ক্রিপ্ট, ধরেন কোনো কারণে আপনি টেস্ট করতে যাচ্ছেন দুইটা বিষয়, যে যদি এইটা সত্য হয় তাহলে তুমি এটা করবে, আর না হয় এটা করবে, এরকম কিন্তু মাঝে মাঝে লাগবে আপনাদের। তখন আপনারা সিম্পলি যেটা করতে পারেন, ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারেন। ইফ, যদি, ইফ মানে কি, যদি না, যদি এক্স এর মান 10 হয় তাহলে আমি এটা করব, আর যদি এক্স এর মান ওয়াই হয় তাহলে আমি কি করবো না। আপনারা বাস্তব জীবনের কথা চিন্তা করেন, ধরেন দোকানে গেছেন শপিং করতে, ধরেন আপনার পকেটে আছে ধরেন 500 টাকা, আর আপনার জামার দাম 100 টাকা, ধরেন 1000 টাকা, আপনি কিনতে পারবেন? কিনতে পারবেন না। তার মানে আপনাকে টেস্ট করতে হবে যে জামার দাম কি 500 কম, তাহলে আমি কিনবো, আর যদি না হয় তাহলে কি কিনবো না। এই কাজটা প্রোগ্রামিং এ করবেন কিভাবে? এই কাজটা প্রোগ্রামিং এ করতে হয় ইফ দিয়ে। আছেন তো নাকি, কোনো সারা শব্দ নেই? আছি ভাই। আছেন, আচ্ছা ঠিক আছে। দেখেন, ইফ দিয়ে সবকিছু কিন্তু জাভাস্ক্রিপ্টে একই নিয়ম, আপনি খেয়াল করেন, আমি ফাংশন লিখতেছি না কি লিখতেছি, নিয়ম কিন্তু একই। কারণ দেখেন, এই যে ফাংশনেও কিন্তু প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট, খেয়াল করছেন? ফাংশন, এই যে ফাংশনে আমি আবার লিখে রেখেছি, ফাংশন দিয়ে একটা নাম দিতে হয়, তার নেম একটা যে কোনো একটা দিলাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর কি সেকেন্ড ব্র্যাকেট, ফাংশন লেখার নিয়ম। আবার দেখেন হোয়াইল লুপ লেখার নিয়ম কি, হোয়াইল লুপ লেখার নিয়ম প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর কি সেকেন্ড ব্র্যাকেট, খেয়াল করছেন? মানে অনেক জিনিসের মধ্যে মিল আছে, দেখবেন আপনি দেখবেন মিল পাওয়া যাবে। ফাংশনের ক্ষেত্রে নাম আছে শুধু, কিন্তু হোয়াইল আর ইফের ক্ষেত্রে কি নাই, নাম নাই। আবার ফর লুপ দেখেন একই রকম, ফর লুপ কি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর কি সেকেন্ড ব্র্যাকেট, দেখছেন? একটু মিল গুলো আপনারা দেখার চেষ্টা করেন। মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু মূলত একই ভাবে তৈরি। এই দেখেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট,
ফাংশন, খালি ফাংশনের একটা পার্থক্য কি, নামটা দিতে হয় আর কি। তারপর কিন্তু নিয়ম একই, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আবার হোয়াইল লুপ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফর লুপ, হোয়াইল ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। পার্থক্য হয়ে গেছে এদের ভিতরে আর কি, বাইরে কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ ইফটা পরে বোঝায়, ফাংশন তো আমরা দেখছি। ফাংশনের এখানে কি দিতে হয়, প্যারামিটার, রিফাত ইয়া প্যারামিটার দিলাম, এই তো বিষয়। এখানে হোয়াইল এর মধ্যে কি দিতে হয়, কন্ডিশন, আই লেস দেন ইকুয়াল টু 10। ফরের মধ্যে কি দিতে হয়, তিনটা, লেট আই ইকুয়াল টু 10, আর পরের বার দিতে হয় কন্ডিশন আই লেস দেন 50, পরের বার দিতে হয় ইনক্রিমেন্ট আই প্লাস, আই প্লাস প্লাস। এই মানে ভিতরে জিনিসটা ভিন্ন থাকতে পারে কিন্তু সিনট্যাক্স কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা, কম্পারিজন করলাম, ইফও তাই। ইফের মধ্যে যেটা থাকবে এইখানে, সেইটা যদি সত্য হয় তাহলে কি করবে, এটা এক্সিকিউট করবে এই ভিতরে, আর নাইলে কি করবে না, করবে না। ইফ মানে যার এর কাজও তাই, যদি, ইফ মানে যদি না, যদি এইটা হয় তাহলে এটা করবে, আর নাহলে করবে না, সহজ হিসাব। আমি একটা জিনিস দেখাই, 10 ইকুয়াল টু 20, দেখেন একটা খেয়াল করেন, সবাই এই ভুলটা করবেন। 10 ইকুয়াল টু দেওয়া যাবে না, ইকুয়াল টু কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, খেয়াল করেন। আমরা এখানে বলতে যাচ্ছি কি 10 কিসের সমান, 10 ইকুয়াল টু 20, এটা কি আসলে সত্য, বাস্তবিক অর্থে কি এটা হয় কখনো, 10 কখনো 20 হয়, হয় না। এখানে আমাদের দিতে হবে কম্পারিজন অপারেটর, এই জন্য আমরা আরেকটা বেশি দিব। এই এখন আমি বুঝাতে চাচ্ছি কি 10 কি 20 সমান, আপনারা দেখেই বুঝতে পারছেন 10 কি না 20 সমান না। তার মানে কিন্তু আমার এই ভিতরে কোডটা এক্সিকিউট হবে না। এই দেখেন, আমি একটা অ্যালার্ট দিয়ে আমি লিখতেছি, কেমন আছেন লিখলাম, ধরেন। আচ্ছা দেখেন, খেয়াল করেন, 10 20 সমান না, এই কারণে এই কোডটা কিন্তু এক্সিকিউট হইলো না। কিন্তু দেখেন 20 কি 20 সমান, এখন দেন এক্সিকিউট হবে। দেখছেন কেমন আছেন হয়েছে, খেয়াল করছেন। তার মানে জাভাস্ক্রিপ্ট ইফের মধ্যে দেখে যে এটা ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ করে তাহলে কি হবে, হবে, আর যদি ম্যাচ না করে তাহলে কি হবে না, হবে না, বুঝতে পারছেন। আচ্ছা, এখন ধরেন আমি এরকমও করতে পারি, 30 30 কি 20 সমান, অবশ্যই না, যার কারণে এক্সিকিউট হইলো না। কিন্তু 30 কি 20 বড়, এই যে এক্সিকিউট হয়েছে, দেখছেন, কারণ 30 তো 20 বড়ই, সত্য। তার মানে ভিতরে সত্য আসলে কি হয়ে যাবে, এটা এক্সিকিউট হয়ে যাবে ভিতরেরটা। এই যে কেমন আছেন এক্সিকিউট হয়ে গেছে। আচ্ছা, এইটার রেজাল্ট কিন্তু আমরা জানি কি আসে, কোন একটা স্টেটমেন্ট লিখলে তার রেজাল্ট কি আসে, ট্রু ফলস আসে, আমরা কিন্তু এটা জানি। তার মানে আপনি ভিতরে ট্রু লিখতে পারেন আপনার ইচ্ছা, ট্রু লিখলেও এটা এক্সিকিউট হবে, এই যে এক্সিকিউট হবে, দেখেন দেখেন, এটা এক্সিকিউট হলো, দেখছেন। কিন্তু ফলস লিখলে কি হবে না, এক্সিকিউট হবে না, হইলো না, দেখছেন, হইলো না। কিন্তু এই যে এটা দেখেন ঝাপসা হয়ে গেছে। ট্রু দিলে দেখেন এটার কালার গাঢ় হয়ে যাবে, এটা গাঢ় হয়ে গেল, দেখছেন। ওই কোড এডিটরও বুঝে যে কোনটা কি। আচ্ছা, এখন যদি এমন হয় এইটা হইলে এইটা হবে, না হইলে ওইটা হবে, সিম্পল খালি একটা জিনিস অ্যাড করে দিবেন, ইফ এইটা হইলে এইটা, নাহলে এলস, এই থার্ড ব্র্যাকেট, এই যে এটা যেমন থার্ড ব্র্যাকেট, এটাও থার্ড ব্র্যাকেট, মানে কন্ডিশন তো একবার দিয়ে দিচ্ছেন, এই জন্য এখানে আর কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এলস। মানে যদি সত্য হয় তাহলে এইটা, আর না হইলে কি এইটা, বিষয়টা এমন। কেমন আছেন, ভালো নাই। আচ্ছা, এখন একটা দেখেন, সবকিছু এক্সিকিউট হবে, দেখেন ট্রু হইলে কেমন আছেন, আর যদি না হইতো তাহলে কি হবে, ভালো নাই। তাহলে এখন কি হবে বলেন তো, ট্রু আছে তাহলে প্রথমটাই হয়ে যাবে, এই যে কেমন আছেন। আচ্ছা, যদি ফলস দিতাম তাহলে দেখেন, ফলস দিলে এইটা না এক্সিকিউট হয়, এইটা এক্সিকিউট হবে, দেখেন এরকম মাঝে মাঝে আপনাদের লাগবে। সরি, বাংলায় লিখছি, ইংরেজি লিখতেছি, ফলস। এখন দেখেন পরেরটা এক্সিকিউট হবে, ভালো নাই, দেখছেন। এরকম কন্ডিশন স্টেটমেন্ট দিলে হবে, 20 কি 30 সমান, সমান না তাহলে মিথ্যা, তাহলে পরেরটা হবে ভালো নেই, এই যে মানে মোট কথা সত্য হলে প্রথমটা হবে, মিথ্যা হলে কি হবে, দ্বিতীয়টা হবে। আচ্ছা, মডার্ন ব্রাউজার মানে মডার্ন যে জাভাস্ক্রিপ্ট, তারা আবার করছে কি, এই যে এই বড় একটা জিনিসটাকে এক লাইনে করার একটা ব্যবস্থা করছে।
মানে এই এই জিনিসটা আবার এক লাইনে লেখা যায়, কেমনে আমি দেখাই। 20 কি 30-এর ছোট, এইভাবে সেম জিনিস দেখেন লিখলাম। তারপর একটা এই যে ইয়া দিবেন, হোয়াট চিহ্ন দিবেন, তার মানে কি সত্য হইলে এইটা হবে, আর যদি মিথ্যা হয় তাহলে এই এর পাশে যেটা আছে এই সেটা হবে, এইটা হবে। সেম জিনিস, একই জিনিসই কিন্তু দেখেন, এই যে সত্য হইলে হোয়াট এর পর যেটা এগুলো সত্য হইলে, মানে এইটা যদি হয় তাহলে এইটা হবে, আর যদি না হয় তাহলে সেমিকলন, তাহলে এইটা হবে। একই বিষয়, জিনিসটা একই। এই এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি, দেখবেন একই জিনিস। এই যে বালা নাই আসছে, দেখেন এই যে ভালো নেই, দেখছেন? এটা হচ্ছে এক লাইনে করার জন্য, এটা হচ্ছে মানে অনেকগুলো লাইন লাগে, এটা হচ্ছে ঝামেলা। আর এটা কি এক লাইন, এক লাইনের মধ্যে হয়ে যায়। এটাকে বলে টার্নারি অপারেটর, ঠিক আছে, মনে রেখেন। টার্নারি অপারেটর মানে যে এই যে নতুন যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে টার্নারি অপারেটর বলে আর কি, মানে একটা নাম আর কিছু না। মূলত এটা ওই যে ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে, এক লাইনে লেখার জন্য। আগে ইফ আর এলস দিয়ে লিখতাম, এখন লিখলাম কি, এইটা যদি হয় হোয়াট চিহ্ন দিয়ে এটা হবে, আর যদি না হয়, এটা যদি না ম্যাচ করে তাহলে যে কোলনের পরেরটা হবে, এই বিষয়, ঠিক আছে। এটাকে বলে টার্নারি অপারেটর। মাঝে মাঝে আমরা কোডিং এর সময় এটা বেশি ইউজ করবো, কেন? এটা আমাদের এক লাইনের মধ্যে লেখা যায়, এত বড় লাইন লেগে গিয়ে, এই জন্য এক লাইনের মধ্যে আমরা এটা করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকটাই আমরা শিখলাম। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে যে এইখানে যে ইফ এলস আর যে এই জায়গাটায় এক লাইনের মধ্যে, এখানে কোনো প্রশ্ন আছে? জি না ভাই। এটা কেমন, এটা আমরা দেখবা যে অঙ্ক করার সময় কিন্তু এগুলো ইউজ করি, ঠিক আছে। যদি এটা হয় তাহলে এটা হয়, যদি না হয় তাহলে এটা হবে। মানে মোট কথা প্রোগ্রামিং মানেই তো লজিক। তুমি যদি লজিকই না দিতে পারলা তাহলে আর প্রোগ্রামিং কি? এই লজিক গুলো দিতে হয় এই যে এইভাবে, যদি এটা হয় এটা হবে, নাহলে এটা হবে। এই দেখবা যে তোমরা যখন প্রোগ্রামিং করতে যাবা, এই বেশিরভাগ যে এই ইফ এলস স্টেটমেন্ট লিখতে হয় হাজার হাজার। এই যে চ্যাট জিপিটি যে তৈরি, এআই, এআই মূলত এরকম এই যে ইফ এলস ব্লক, হাজার হাজার ইফ এলস ব্লক এনে লেখা আছে। এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে না, এটা করলে কি হবে, ওইটা করলে কি হবে না, বিষয়টা এরকম। আচ্ছা, এখন আমরা দেখি আরেকটু আগাই, আজকে আর একটা টপিক করে রেখে দিই। আচ্ছা, আমরা কিন্তু অনেকটুকু আগাইছি, বুঝতে পারছো? দেখবা যে অনেক দূর চলে গেছি। এই যে সিনট্যাক্স দেখছি, আউটপুট দেখছি, কমেন্ট দেখছি, ভেরিয়েবল দেখছি, লেট, কনস্ট্যান্ট, অপারেটর, অ্যারিথমেটিক দেখছি, অপারেটর দেখছি, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখছি, ডাটা টাইপ দেখছি, ফাংশন দেখছি, অবজেক্ট দেখছি, অবজেক্ট প্রপার্টি দেখছি, অবজেক্ট মেথড দেখছি, অবজেক্ট ডিসপ্লে। আবার কি অবজেক্ট ডিসপ্লে? মানে যে অবজেক্টের রেজাল্ট বের করার নিয়ম, মানে যে ডট দিয়ে নাম, কি এর নাম, ওইটাই। এই যে ডট দিয়ে কি এর নাম, এইটা আর কি, এটা তো আমরা দেখলামই। অবজেক্ট কনস্ট্রাক্টর আমরা দেখি নাই, এটা পরে, এটা অনেক অ্যাডভান্স। জেস ইভেন্ট আমরা দেখছি, যে অন ক্লিক দেখলাম না, যে এইচটিএমএল এর মধ্যে দেওয়া যায়, অন ক্লিক, অন মাউস ওভার, অন এই হ্যান ত্যান, এগুলো সব কি ইভেন্ট। স্ট্রিং দেখলাম, স্ট্রিং এর মেথড আমরা দেখি নাই, সেটা আমরা দেখবো সামনে, খুবই সহজ, কোনো কঠিন কিছু না। নাম্বার দেখছি, আচ্ছা নাম্বার, হ্যাঁ নাম্বার দেখছি। অ্যারে দেখছি, অ্যারে মেথড দেখছি। অ্যারে মেথড বলতে কি বোঝায়, ওই যে, আচ্ছা অ্যারের মেথড বলতে এটাও দেখিনি, কারণ এটা পরে দেখবো। আচ্ছা, এটাও অ্যাডভান্স। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা এইগুলোতে যাবো, যে এই যে এইটা, এই কয়েকটা যাবো। এই যে অবজেক্ট কনস্ট্রাক্টর দেখবো আমরা, স্ট্রিং মেথড দেখবো, অ্যারে মেথড দেখবো, এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমরা এখন শিখি নাই, ঠিক আছে। আমি সহজগুলো আগে দেখাই দিই। আচ্ছা, মোটামুটি এই যে বুলিয়ান দেখছি আমরা, ইয়েস নো, মানে কোন একটা স্টেটমেন্ট লিখলে এটা কি চলে আসে, ইয়েস অথবা নো চলে আসে, যে এভাবে লিখলেই, এটা আমরা দেখলাম। এটা তো আমরা জানি, ইকুয়াল টু, এটা কি গ্রেটার দেন, এটা লেস দেন, এগুলো তুমি দেখছি। মানে এখানে অনেক পেঁয়াজ গোছ দেওয়া আছে, কিন্তু মূলত আমি কিন্তু আর সহজ ভাবে বুঝাচ্ছি। মানে এখানে কিন্তু দেখবেন, এইটা আপনারা দেখতে গেলে আমাদের মাথায় পেঁয়াজ লেগে যাবে, ঠিক আছে, আমি আরো সহজ ভাবে বুঝাচ্ছি। আচ্ছা, এই যে ইফ এলস আমরা শিখছি, দেখেন, যদি কন্ডিশন মেট করে তাহলে এটা হবে, আর যদি কন্ডিশন মেট না করে, যে এলস, এলস এর মধ্যে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো বিষয়। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এটা একটু আরেকটু অ্যাডভান্স। ধরেন কোনো কারণে হইতেছে আপনার 4-5টা কন্ডিশন এসে পড়ছে, ঠিক আছে, এটা আমি কমেন্ট আউট করে যাচ্ছি। তখন আপনারা 4-5টা কন্ডিশন কেমনে মিট করবেন? ধরেন বিশেষ সমান না হইলে, ধরেন প্রথমে চেক করতে চান যে
রিফাত কি দ্বাদশ শ্রেণীতে কিনা। তারপরে আবার দেখবেন রিফাতের রোল নাম্বার কত। দুইটা কন্ডিশন। কারণ আপনি কেমনে করবেন, ধরেন প্রথমে এইটা দিলেন, প্রথমে এইভাবে চেক করলেন যে রিফাত দ্বাদশ শ্রেণীতে কিনা, তাহলে এটা চেক করবো কিভাবে। ধরেন এখানে আগে দিলাম, ধরেন একটা ভেরিয়েবল আমি এমনি ধরে নিচ্ছি যে কোনো নামে, ক্লাস ক্লাস ধরেন দিলাম 12 ক্লাস নামে দেওয়া যাবে না, অন্য নামে দিতে হবে, ক্লাসই দিলাম, ঠিক আছে 12। আচ্ছা ধরেন ক্লাসই 12, তাহলে আমি দেখতে যাচ্ছি রিফাত কি ক্লাস 12 পড়ে কিনা। ক্লাসই 12 সমান 12 কিনা আগে দেখবো। যদি 12 হয় তাহলে বলবো যে রিফাত দ্বাদশ শ্রেণীতে পড়ে। আচ্ছা যদি এমন হয় যে রিফাত দ্বাদশ শ্রেণীতে পড়ে না পড়ে, তাহলে আমি দেখবো যে রিফাত কি একাদশ শ্রেণীতে পড়ে, এটাও দেখবো। তাহলে তখন আবার কি করবো, তাহলে আর একটা লাগবে আমাকে এলস ইফ। তখন আমি এলস দিয়ে আবার ইফ দিব, বুঝছো বিষয়টা এরকম, দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আবার ওই একই নিয়ম, মানে এইটাই আবার রিপিট করবে, এই যে এইটুকুই আবার রিপিট করবে এখানে, এই যে ইফ থেকে এই পর্যন্ত আবার রিপিট করবে, এই যে তাই স্যার। এখন আমি দেখবো তাহলে কি রিফাত কি ক্লাস 11 আছে, 12 একটা রিফাত দ্বাদশ শ্রেণীতে পারে। আবার দেখবো এলস ইফ রিফাত কি 11তে আছে, তাহলে বলবো রিফাত একাদশ শ্রেণীতে পারে, একাদশ, ঠিক আছে। আর যদি কোথাও না পাই তাহলে লাস্টে এলস, আমরা কি জানি লাস্টে এলস, তাহলে কি রিফাত এলস হলে আবার যে এরকম এটাই আবার লিখবো, রিফাত পড়াশোনাই করে না। দেখো এখন খেয়াল করো, আমি কিন্তু মাল্টিপল কন্ডিশন দিলাম, খেয়াল করছো। রিফাত প্রথমে চেক করলাম কি রিফাত কি দ্বাদশে পড়ে কিনা, দ্বাদশ হলে লেখা আসবে রিফাত কোথায় পড়ে, এই যে এখন দেখো 12, তাহলে 12 = 12 মিলে গেছে, এই জন্য আমরা বললাম কি রিফাত দ্বাদশ শ্রেণীতে পড়ে। কিন্তু ধরো কোনো কারণে রিফাত একাদশে পড়ে, তাহলে ক্লাস 11, তাহলে দেখো প্রথমটা না হয় দ্বিতীয়টা হবে, কারণ এটা তো ফলস, তার নেক্সটটা দেখবে। হ্যাঁ তাহলে কি রিফাত কি 11তে পড়ে, 11 করে দিলাম, দেখো কি হয়, এই যে 11 করলাম, এখন রিলেট দিই, এই যে রিফাত একাদশ শ্রেণীতে পড়ে, দেখছো এটা কিন্তু এখন এক্সিকিউট হয় না, হয়েছে কোনটা, এইটা। আচ্ছা যদি এখানে কোনো কিছুই না হয়, ধর রিফাত পড়েই না, ধর রিফাত পড়ে ক্লাস 10-এ, তাহলে দেখবো এখানে লেখা আসবে, দেখো রিফাত পড়াশোনাই করে না, তার মানে এটাও না লাস্ট এটা এলস, রিফাত পড়াশোনাই করে না, বুঝতে পারছো। মানে যদি মাল্টিপল কন্ডিশন আসে, তুমি এই যে মাঝখানে মাঝখানে চাইলে 1000টা এলসিফ বসে দিতে পারো, কোনো সমস্যা নেই। এলসিফ 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 দিয়া শেষেরটা কি দিবে, অবশ্যই এলস দিবে, শেষেরটা ইফ থাকবে না। মানে কোন কন্ডিশনে উপর থেকে সিরিয়ালে পড়তে থাকবে, যেটা মিট করবে সেটা দেখাবে, আর যদি কোনোটাই মিট না করে তাহলে কি হবে, লাস্টেটা দেখাবে, বুঝতে পারছো। এরকম হইতে পারে তোমাদের, মানে এরকম প্রোগ্রামিং যখন করবে তখন এরকম হইতে পারে যে মাল্টিপল লজিক দিতে হবে পর পর। আচ্ছা এইটা আমরা শিখলাম। এখন এই তো আমরা প্রায় মানে মেইন জিনিসগুলো প্রায় শেষ করে ফেলছি, বুঝতে পারছি, আর বেশি কিছু নাই। যাক তাহলে আর এত বেশি জোরে না আগাই, আজকে এই পর্যন্ত থাক। খুব সুন্দরভাবে আগাচ্ছি আমরা, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, এটা একটু অ্যাডভান্স বিষয়, মানে এখনই লাগবে না, এটা লাগবে কখন, মানে কোডিং যখন করতে যাব তখন যখন যেটা লাগবে তখন আমি ওটা শিখাই দিব, কোনো সমস্যা নেই। মানে যখন যেটা আসবে সামনে তখন এটা শিখাই দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে, আমরা এখন কিন্তু ফাউন্ডেশন স্টেজে আছি, ঠিক আছে। এখনকার বিষয়গুলো যদি বুঝতে পারো, পরবর্তীতে অ্যাডভান্স গুলো বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে তোমাদের প্র্যাকটিস কি থাকবে আমি বলি। তোমরা হচ্ছে এরকম একটা কমপ্লেক্স অ্যারে বানাবা, কমপ্লেক্স একটা অবজেক্ট বানাবা, ঠিক আছে। তারপর এই অবজেক্টের মধ্যে এরকম মেথড দিয়ে সেটা প্রিন্ট করে দেখবা যে তোমাদের আসে কিনা, অবজেক্টের মধ্যে যে মেথড দেওয়া যায়, ফাংশন। আচ্ছা তারপরে দেখবা কি এই যে একটা লুপ চালায় দেখবা, 100 পর্যন্ত প্রিন্ট করার চেষ্টা করবে। আমি 30 দিচ্ছি, তুমি 100 দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, একটা গেল। আর আরেকটা জিনিস দেখবা, এই অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এটাকে লুপ করার একটা সিস্টেম আমি বলছি, ফর ইচ, ফাইন্ড, ম্যাপ। তুমি যে কোনো একটা দিয়ে এই প্রত্যেকটা ডাটা প্রিন্ট করার চেষ্টা করবে, 1 2 10 20,
সবগুলো প্রিন্ট করবে, ঠিক আছে? এই একটা গেল। আর লাস্ট কাজ হচ্ছে এই পেজ দিয়ে তুমি একটা কিছু করবা, ঠিক আছে? এই আজকে তো আমরা এইটাই শিখছি। আর এটা হচ্ছে ওইটাই কি এক লাইনে লেখার নিয়ম, ঠিক আছে? এটা আর তেমন কিছু না। আচ্ছা, তাহলে আর এই পর্যন্তই থাক। আশা করি অনেকটাই হয়েছে। এখন আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি, মানে আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল সেটা প্রায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে আমি দেখলাম যেটা মানে আর যা যা আছে সেগুলো হচ্ছে এইগুলোরই ইমপ্লিকেশন। যেমন এই যে আমরা এখানে খেয়াল করো, অ্যারের অনেকগুলো মেথড, যে লুপ শিখলাম না অ্যারের, এই যে এটা কিন্তু অ্যারের একটা অ্যাডভান্স বিষয়। যে অ্যারের যে লুপ গুলো শিখলাম, এই যে যেগুলা ফর ইচ, ফাইন্ড, ম্যাপ, তাই না? তো এইগুলো সবগুলোর ক্ষেত্রেই আছে, বুঝছো? স্ট্রিং এর ক্ষেত্রেও এরকম আছে, ডট দিয়ে লেখা যায়। আবার নাম্বারের ক্ষেত্রেও কিছু কিছু আছে। আবার কি আছে, ওই অবজেক্টের ক্ষেত্রেও এরকম মেথড আছে। অ্যারের ক্ষেত্রেও কি আছে, এরকম মেথড আছে। মানে আমরা জাস্ট পরবর্তীতে এই মেথড গুলা শিখবো, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, মানে আমাদের কাজ হলো মেইন ফাউন্ডেশন এই জায়গাটাই। এরপরে শুধু আমরা দেখবো যে এইগুলাকে নিয়ে কিভাবে আরো বেশি কাজ করা যায়। এই আর কি, জাভাস্ক্রিপ্ট আমাদের অনেক সুযোগ দিয়ে দিছে। ধরো ডেট নিয়ে কাজ করার সুযোগ দিছে, কি আপনার ডেট যোগ বিয়োগ করা যায়, এগুলো দিছে। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকো। আর এগুলো প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।